নবাব সিরাজদৌল্লাকে নিয়ে তৈরি হয়েছে অনেক মিথ্যাচার। ব্রিটিশ এবং দেশীয় লেখকেরা তাকে নিয়ে বিভিন্ন মিথ্যা মিথ্যা গল্প লিখে প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন। তাদের মধ্যে একটি কাহিনী হলো এই দানশাহ ফকিরের কাহিনী। আমরা জানি পলাশির যুদ্ধে নবাব হেরে গিয়ে পুনরায় তিনি মুর্শিদাবাদে চলে আসেন এবং তার যত গুপ্তধনের ভাণ্ডারগুলি ছিল সেগুলি সর্বসাধারণের উদ্দেশ্যে খুলে দেন। তার উদ্দেশ্য ছিল এখান থেকে যতটা পারবেন তিনি প্রজা সংগ্রহ করবেন এইভাবে, এবং পুনরায় তিনি পলাশির প্রান্তরে উপস্থিত হয়ে পলাশি যুদ্ধ করে ইংরেজদেরকে ওখান থেকে তাড়িয়ে আমাদের মুর্শিদাবাদটা আমাদেরকে ফেরত দেবেন। কিন্তু ভাগ্য তার সাথ দেয়নি, তার ফল হয়েছে সম্পূর্ণ উল্টো। আমরা তো সেটা সকলেই জানি। কিন্তু এখানে আমার বিষয়বস্তু হলো, নবাব যখন রাজমহলে মানে তার পায়ের নাগরা দেখে শোনা যায় দানশাহ ফকির নামে এক ফকির তাকে চিনতে পারে এবং মীর দাউদ এবং মীর কাসিমের হাতে তাকে তুলে দেয়। প্রচুর পরিমাণে অর্থ তিনি পান ওখান থেকে এবং একটা মোটা অঙ্কের টাকা পেয়ে তিনি একটা মালিক হয়ে বসেন আর কি কোনো একটা জায়গার, সেরকমই একটা উল্লেখ আছে ইতিহাসে। কিন্তু এটা সম্পূর্ণরূপে মিথ্যা। আমি আপনাদেরকে যতটা পারছি আমার ভিডিওর মাধ্যমে তথ্যটা তুলে ধরছি। আপনারা গোটা ভিডিওটা দেখুন বন্ধুরা, আশা করি ভালোই লাগবে। আপনারা অনেক কিছু জিনিস জানতে পারবেন, একবারে স্কিপ করেন না। নবাব সিরাজদৌল্লা ঠিক করলেন তিনি পদ্মা পার করে আর কি মহানন্দার মধ্যে দিয়ে কালিন্দী নদীতে পৌঁছাবেন। এবং কালিন্দী যেহেতু সেই সময়ে বড়গঙ্গার সঙ্গে অর্থাৎ রাজমহলের বড়গঙ্গার সঙ্গে যুক্ত ছিল, তিনি ঠিক করলেন তিনি যদি একবার কালিন্দী নদী অতিক্রম করে রাজমহলের বড়গঙ্গায় ঢুকতে পারেন তাহলে তাকে আর দেখে কেউ ধরতে পারবে না তাকে। কিন্তু তার ভাগ্য সাথ দেয়নি। বোখরা বড়াল নামে একটি জায়গা আছে, সেখানে তার নৌকাটা আটকে যায় এবং চরে নৌকা আর এগোয় না। মাঝিরা তাকে ওখান থেকে নেমে যেতে বলে, কিন্তু যখন তিনি নামেন তখনই নাকি দানশাহ ফকির তাকে দেখে নিয়ে আর কি মির্জাফরের ভাই মীর দাউদ এবং মীর কাসিমকে ডেকে পাঠিয়ে নবাবকে ধরায়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি বলছি কি হয়েছিল। সেই সময় নবাব সিরাজদৌল্লা তার কন্যা উমেজোহরা এবং পত্নী লুৎফুন্নেসাকে নিয়ে এবং তার মা আমিনা বেগম তার সাথে ছিল, এগিয়ে গেলেন সোজা পথ হাঁটতে হাঁটতে। বেশ কিছুটা পথ গিয়ে তারা দেখতে পান সেখানে একটা মসজিদ আছে, সেটাই দানাশাহের মসজিদ। সেইখানে গিয়ে তিনি কিছু খাবার চান মসজিদের লোকেদের কাছে, কারণ বেশ কিছুদিন তিনি খাননি। ওখানকার লোকেরা তাকে কিছু খেতে দেন, সেই খাবারটা তিনি কিন্তু আর খেতে পারেননি বন্ধুরা। অনেকে বলে তিনি নাকি ওখানে খিচুড়ি রান্না করে খেয়েছিলেন, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। যখন এই ঘটনাটা মির্জাফর এবং মীর দাউদের কাছে গেল, ওখানকার লোকজন এই খবরটা পাঠালো যে নবাবের মতো দেখতে একটা লোককে দেখছেন তারা, কিন্তু চিনতে পারছেন না সঠিক যে এটাই নবাব কিনা। তাই তাদেরকে সেখানে এসে একবার দেখতে বললো। সেখানে এসে দেখেই আর কি তারা নবাবকে চিনে ফেলে। সঙ্গে সঙ্গে ওখান থেকে নবাবকে এবং তার আরও তিনজন যারা ছিলেন তাদেরকে মুর্শিদাবাদে প্রেরণ করা হলো। এবং 2রা জুলাই আর কি রাতে এই নেমোখারাম দেহরি বলে, যেটা মির্জাফরের বাড়ি বলে আমরা জানি, সেইখানে নবাবকে মোহাম্মদী বেগকে দিয়ে মিরন হত্যা করিয়ে গোটা লালবাগ ঘুরিয়ে 3রা জুলাই খোশবাগে সমাধিস্থ করলো। এখন আমার বক্তব্য, এর মধ্যে আবার এই দানশাহ ফকির এলো কোথা থেকে, এটাই আপনাদেরকে জানাচ্ছি। দেখতে থাকুন গোটা ভিডিওটা। ইংরেজ ঐতিহাসিকগণ তাদের বিভিন্ন গ্রন্থে লিখেছেন সিরাজ একসময় দানশাহের নাক কান কেটে দিয়েছিল, সেই জন্যই দানশাহ তাকে ধরিয়ে দিয়েছিলেন। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ শিয়ারুল মুতাক্ষিরিনের অনুবাদক হাজি মুস্তাফার লেখা থেকে জানা যায় দানশাহ ফকির আদেও সিরাজদৌল্লাকে চিনত না। নবাবের পায়ের দামি জুতো দেখে নাকি এই দানশাহ ফকিরের সন্দেহ হয়। নৌকার নাবিকদের কাছ থেকে খবর নিয়ে তিনি ধরিয়ে দেন নবাবকে। তবে এটা সম্পূর্ণ মিথ্যে কথা বন্ধুরা। ইংরেজ লেখক ডব্লিউ হান্টারের লেখা থেকে জানা যায় যে দানশাহ ফকির নবাবকে ধরিয়ে দিয়েছিলেন মির্জাফরের কাছ থেকে বহুমূল্য জায়গির লাভ করে স্বদেশের সুবেদার হিসাবে খ্যাতি লাভ করাবার জন্য, এবং তার বংশধররা আজও সেই জায়গির লাভ করে সম্পূর্ণভাবে একটা সুন্দর জীবনযাপন করছে বন্ধুরা। তবে এই তথ্যটিও পুরোটাই মিথ্যে। এ কথাটা যদি সত্যি হতো তাহলে মালদার কালেক্টরি থেকে এ বিষয়ে অনেক কিছু তথ্য পাওয়া যেত বন্ধুরা। তার কারণ মালদাহের উমেশচন্দ্র বটব্যাল যখন কালেক্টর ছিলেন তখন তিনি প্রচুর তদন্ত করেন, কিন্তু এই রকম কোনো তথ্য প্রমাণাদি তিনি পাননি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, দানশার বংশধররা দাবি করছেন যেসব সম্পদ তারা ভোগ করছেন সেটা তাদের পূর্বপুরুষেরা নাকি গৌড়ের সুলতান হুসেন শাহের কাছ থেকে পেয়েছিল। এখানে মির্জাফর বা নবাব সিরাজদৌল্লার কোনো ভূমিকা নেই। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটেছে। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে বাগানটা দেখাবার চেষ্টা করছি বন্ধুরা, আর গল্পটাও আপনাদেরকে বলতে থাকছি। আপনারা একটু ধৈর্য ধরে শুনুন, আশা করি আপনাদের ভালোই লাগবে বন্ধুরা।
পলাশির যুদ্ধের পরাজয়ের পরে যখন তার স্ত্রী উন্দাদুন্নেসা এবং তার শ্বশুরমশাই তাকে অস্বীকার করল, তখন তিনি মনের দুঃখে তার অপস্ত্রী লুৎফুন্নেসা বেগম, মাতা আমিনা বেগম এবং কন্যা উমে জোহরাকে নিয়ে ভগবান গোলায় পৌঁছে যান মুর্শিদাবাদ ছেড়ে। সেখান থেকে তিনি বাংলাদেশের সংলগ্ন গোদাগাড়িতে এসে উপস্থিত হন এবং এইখানেই তার কেটেছিল শৈশবের বেশ কিছুটা দিন। এরপর তিনি এই পদ্মা নদী পার করে ঢুকে গেলেন মহানন্দা নদীর ভেতর। এইভাবে তিনি পাটনায় যাবার সিদ্ধান্ত নিলেন। বন্ধুরা, পলাশির যুদ্ধ যখন চলছে তখন তিনি চিন্তা ভাবনা করে দেখলেন যে এবার ফরাসি সেনা অধ্যক্ষ অর্থাৎ কাশিমবাজার কুঠিরে তিনি বাস করতেন সেই মসিয়ে জালোকে একবার খবর দেওয়া দরকার। তার কারণ হলো তিনি দেখলেন তিনি যখন আর পারছেন না তখন ফরাসি সেনা তাকে নিতেই হবে। এই উদ্দেশ্যে তিনি খবর পাঠালেন মসিয়ে জালোর কাছে। খবর শোনা মাত্র মসিয়ে জালো তখন সেনা টেনা নিয়ে পলাশির দিকে অগ্রসর হলেন। কিন্তু পলাশির প্রান্তরে গিয়ে তিনি দেখলেন সবই শেষ, যুদ্ধ সমাপ্তি ঘটে গিয়েছে। পুনরায় তখন তিনি পলাশি থেকে ব্যাক করে ভাগলপুরের দিকে এসে উপস্থিত হলেন। কিন্তু সেই সময় সিরাজদৌল্লা অবস্থান করছেন রাজমহলের দিকে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যেন তেন প্রকারেই হোক এই রাজমহলের ভেতর দিয়ে বড়গঙ্গায় এসে অর্থাৎ যেন তেন প্রকারে তাকে মসিয়ে জালোর সঙ্গে সাক্ষাৎ করে এখান থেকে সৈন্যটন্য নিয়ে তাকে নিয়ে আবার পলাশির প্রান্তরে গিয়ে এই ব্রিটিশদেরকে পরাজিত করে আমাদের মুর্শিদাবাদ আমাদেরকে ফেরত দেওয়াই তার উদ্দেশ্য ছিল। মহানন্দা নদী অতিক্রম করে তিনি সহজেই কালিন্দী নদীর মধ্যে দিয়ে রাজমহলের সাথে যুক্ত যে মেন গঙ্গাটা ছিল তখনকার, সেইখানে পৌঁছে সহজেই নাজিরপুরে আসতে পারবেন এবং মসিয়ে জালোর সঙ্গে তার সাক্ষাৎ হবে। কিন্তু সেটা আর হলো না বন্ধুরা। এবার শুনুন সেই দানশা ফকিরের আসল কাহিনী। ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র সিরাজদৌল্লা গ্রন্থে লিখছেন, আমাদের নিকট ইহার কোনো সিদ্ধান্তই সত্য বলিয়া বোধ হয় না। সিরাজ যেমন মুসলমান ধর্মাবলম্বী ছিলেন, তাহার নিকট একজন ধর্মপান মুসলমান সাধুর নাশাকরণ ছেদ করা সম্পূর্ণ অসম্ভব। আমরা দানশাহের সমাধি মন্দিরের ফলকলিপির সাহায্যে এবং তার বংশধরদের নিকট প্রমাণ সংগ্রহ করিয়া জ্ঞাত হইয়াছি যে দানশাহ সেই সময় জীবিতই ছিলেন না। ইংরেজ লেখক হান্টার সাহেবের লেখা থেকে জানা যায় দানশাহ নবাবকে ধরিয়ে দিয়েছিলেন মির্জাফরের কাছ থেকে বহু মূল্যবান জায়গির লাভ করে স্বদেশের সুবেদার হিসাবে খ্যাতি লাভ করার উদ্দেশ্যে। তার বংশধররা আজও সেই জায়গির লাভ করে থাকেন। সেটাও সম্পূর্ণরূপে মিথ্যে কথা বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুনি রাখলাম। কেমন লাগলো আমার ভিডিওটা আজকে দেখে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই সমস্ত তথ্যগুলি বিভিন্ন বই এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করে আপনাদেরকে জানালাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশের হাইপ বাটনটা অবশ্যই একটু প্রেস করে দিয়েন। আমি খুব তাড়াতাড়ি চ্যানেলের মধ্যে আর একটা ভিডিও আনছি বন্ধুরা। আপনারা সকলে ভালো থাকবেন। টাটা আজকে।